এখন আপনার কত টাকার অ্যাসেট আছে? অ্যারাউন্ড 3 কোটি। অ্যারাউন্ড 3 কোটি? হ্যাঁ 3 কোটি। সো 25 টাকা থেকে 25 টাকা থেকে। কর্মচারী কতজন এখন? কর্মচারী এখন 3 জন। 3 জন আর আপনি 4 জন? আমি 4 জন। কিন্তু আমাদের আসলে কর্মচারী বলতে লাগে না তো, আপনি আমারও লাগে না। দেখেন খুব ইন্টারেস্টিং, কিন্তু মানে ওনার বিজনেস কিন্তু কোথায় গেছে সেটা পরে বলছি আমরা। মানে হবেই না, একজনের এই 2-3 কোটি টাকা অর্ডার হবে। ওরে বাবা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের জন্য সে প্রার্থনা করে শুরু করছি ব্র্যান্ডিং বাংলাদেশের একটি এপিসোড। যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে চোখ রেখেছেন তাদের সবাইকে বলবো যে ব্র্যান্ডিং বাংলাদেশ মানেই হচ্ছে যে আমরা পাশের বাড়ির মানুষটিকে আপনাকে দেখাতে চাই যে যার জীবনের পরিবর্তন কোনো না কোনোভাবে আপনাকে প্রভাব ফেলবে এবং আপনিও চাইলে তার মতো হতে পারেন। তো আজকে যিনি আছেন তার কাছে যাওয়ার আগে আপনাদেরকে বলছি, যারা এই অনুষ্ঠানে এসে যোগাযোগ করতে চান দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়া আমাদের মেইল অ্যাড্রেস রয়েছে sharemystory24@gmail.com। আপনার নামটা একটু বলেন প্রথমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হচ্ছে সোহেল আহমেদ। সোহেল আহমেদ। বয়স কত এখন? বয়স 33। জন্ম জেলা? জন্ম জেলা নেত্রকোনা। নেত্রকোনা। সো আপনি নেত্রকোনা থেকে আসছেন নাকি এখন ঢাকায় থাকেন? কোথায় থাকেন? না, এখন বর্তমানে নরসিংদীতে থাকি। নরসিংদীতে থাকেন। সো সোহেল ভাই, শুরু করেন আপনি একেবারে যেখান থেকে বলতে চান। আমি গ্রামে থাকতাম, আমি গ্রামের ছেলে। প্রাইমারি স্কুলে পড়তাম, মানে প্রাইমারি স্কুলটা আমাদের বাড়ির পাশেই। আচ্ছা। 2 মিনিট হাঁটলেই হতো, একেবারে কাছে। আমি একটু চঞ্চল টাইপের ছিলাম। আমার নানা আমাকে অনেক ভালোবাসতেন। নানা এখন মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আপনার বাবা কি করতেন আমার বাবা হচ্ছে ব্যবসা করতেন ওই সময়টাতে? হ্যাঁ, ওই সময় থেকে ব্যবসা করতেন। কিসের ব্যবসা? ব্যবসা হচ্ছে আমাদের বাড়ি তো নেত্রকোনাতে আপনার প্রচুর ধান হয়। হ্যাঁ। তো ওই ধানের বিজনেস করতেন উনি। আচ্ছা। হ্যাঁ, তো মানে ধানের মৌসুমে ধানের বিজনেস? না, সারা বছরই হইতো এটা। সারা বছরই? সারা বছর। তার মানে কি ব্যাপারী ছিলেন? হ্যাঁ, ব্যাপারী বলতে আমাদের বাজারে আমাদের ঘর আছে অনেক বড়। আচ্ছা। তো ওইখানে মানুষ নিয়ে যাইতো, তো ওইগুলা আপনি কিনে তারপর ওই যে বিভিন্ন রাইস মিল আছে, বুঝতে পারছি, ওইগুলাতে কালেকশন করে আবার ওখান থেকে সাপ্লাই দিত। ওইগুলা সাপ্লাই। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 4 ভাই 1 বোন। আপনার পজিশন? আমি সবার ছোট। সবার ছোট আপনি? সবার ছোট। মানে পারিবারিক অবস্থা খারাপ ছিল না বলতে না, গেলে? পারিবারিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ভালোই ছিল। খারাপ না। জি, বলেন তারপর। তো আমি ক্লাস 4 পড়ি, তখন নানা হঠাৎ করে আমাদের বাড়িতে এসে বলতেছে, চলো তোমাকে নিয়ে বেড়াইতে যাবো তোমার আন্টির বাসায়। জি। তো আমি বলছি ঠিক আছে চলেন। তখন তো আপনার রাস্তা ওইরকম ডেভেলপ ছিল না, আমি একটু হাঁটতাম, পরে আবার খাদে নিয়ে আবার যাইতো। আচ্ছা। অনেক আদর করতো, যাইতে গল্প করতে করতে যাইতাম আন্টির বাসা। হুম। তো ওইখানে গেলাম, 2-3 দিন ছিলাম। পরে যখন আমি চলে আসবো, ওই দিন আমার আন্টি আমাকে 10 টাকা গিফট করছে, বলছে তুই কিছু খাইস, রাস্তায় খাইস বা ছোট বাচ্চাদের যেটা করি আমরা আর কি, উপহার দিই। হ্যাঁ। তো পরে নানা আমাকে নিয়ে চলে আসতেছেন বাড়িতে। আচ্ছা। মাঝপথে নানা আমাকে বলে, তোকে তো 10 টাকা দিছে, তো আমি আরও 10টা গিফট করলাম, হ্যাঁ দিলাম। আমার 20 টাকা হলো, তখন আমি আরও খুশি যে আমার 20 টাকা হয়েছে, মোটামুটি ভালোই। তা বাড়িতে চলে আসলাম, নানা বাড়িতে চলে গেলো, আমি আমার বাড়িতে। তারপরে এখন চিন্তা আমি কি করা যায় 20 টাকা দিয়ে, খেয়ে নিলে তো শেষ। ভাবলাম যে একটা মুরগি কিনবো। আচ্ছা। হ্যাঁ, এগুলো জাস্ট শখের বসে? শখের বসে যে একটা মুরগি কিনবো, শখের বসে একটা মুরগি ভালো লাগে। ছোটোবেলায় যে মানুষ ধরে ভালো লাগে, অনুভূতিটা অন্যরকম। হ্যাঁ। পরে আমি আম্মাকে বললাম, তাহলে তুমি কিছু টাকা দাও, আমি একটা মুরগি কিনি। আম্মা আমাকে 5 টাকা দিলেন। আচ্ছা। তো 25 টাকা হলো। 25 টাকা দিয়ে আমি একটা ছোটো মুরগির বাচ্চা কিনলাম। তখন আমি ক্লাস 4-এ পড়ি। জি। তো ছোটো মুরগির বাচ্চা কিনে তখন সকালে স্কুলে যাওয়ার আগে একবার দেখি, আবার স্কুলতে আসার পরে আরেকবার দেখি, ভালো লাগতেছে। তো বাসায় কেউ মুরগি পালতো? হ্যাঁ, বাসায় এমনি আম্মা এগুলো করতেন। আচ্ছা, মানে বাসায় মুরগি ছিল? হ্যাঁ ছিল। কিন্তু ওইটাতে আপনার বেশি ভালো লাগতো যে এটা আমার টাকা দেখে? হ্যাঁ, আমার টাকা দেখি না। হ্যাঁ, আমার অন্যরকম ভালো লাগতো, বা আদর করতাম, হাতাইতাম। তারপর আস্তে আস্তে মুরগিটা বড় হলো। বড় হওয়ার পরে 15টা ডিম দিছে। আচ্ছা। ওই মুরগি আম্মা দেখাশোনা করতেছে। জি। আমি তো স্কুলে যাই আসি, মাঝে মাঝে একটু দেখি। তো 15টা ডিম দেওয়ার পরে এই 15টা থেকে 12টা বাচ্চা হয়েছে। আচ্ছা। মুরগির বাচ্চা। তো 12টা বাচ্চা হওয়ার পরে আস্তে আস্তে বাচ্চাগুলো বড় হইলো। 10টা বিক্রি করছি বাজারে। আমার যে মেইন যে মুরগিটা, ওটা আমি রেখে দিছি। আচ্ছা। রেখে দেওয়ার পরে ওই 10টা বিক্রি করার পরে কিছু টাকা আমার কাছে ছিল। আবার কিছুদিন পরে আবার আরও 5টা মুরগি কিনি। ওকে। তো এখন আমার মুরগি হয়ে গেছে 6টা। তো 6টা মুরগি হওয়া যাওয়ার পরে এখন আরও ভালো লাগতেছে যে মোটামুটি 6টা মুরগি হয়েছে আমার। এই 6টা মুরগি আবার ডিম দিল। 6টাতে বাচ্চা হয়ে গেল 60টা। তা আমার তো স্কুল চলতেছে, আর এদিক দিয়ে মুরগি লালন পালন হচ্ছে। তো এভাবে মোটামুটি চলতেছে। চলার পরে এই 60টা বাচ্চা আবার বড় হইলো, আমি সবগুলো বিক্রি করে দিলাম।
মোটামুটি আমার 1500 টাকার মতো হইলো। আচ্ছা, হ্যাঁ তখনও কি আপনি ক্লাস 4-এ? হ্যাঁ, না তখন তো আমি ক্লাস 6-এ চলে গেছি আচ্ছা। ইতিপূর্বে। ওকে। হ্যাঁ, ওইদিকে পড়াশোনা বলতে আর এভাবে চলতেছে। তখন আম্মার সাথে পরামর্শ করলাম যে কি করা যায়। আমি একটা ছাগল কিনলাম ছোট, আচ্ছা, 1500 টাকা দিয়ে। ক্লাস 6-এ পড়েন তখন হ্যাঁ, আপনি? তখন 6-এ পড়ি। মানে এরকম চিন্তা কেন আসলো মাথায়? সাধারণত বাচ্চারা এই ধরনের চিন্তা করে না। দেখা গেল টাকা পয়সা থাকলে কিছু চকলেট কিনে হ্যাঁ। খায়, লজেন্স কিনে খায়, বন্ধুদের সাথে টিফিনে ব্যয় করে, হ্যাঁ। কাউকে কিছু গিফট করে। আসলে কি আমি আম্মার সাথে অনেক সময় দিতাম স্কুলের ফাঁকে বা যখনই হোক। আম্মা অনেক বোঝাইতো আমাকে, হয়তোবা যে বলতো যে দেখ কিছু একটা করবি বা হিসাব করে চলবি, অযথা খরচ করবি না, যেটা দরকার ওইটাই খরচ করবি। আচ্ছা। হ্যাঁ, তো আমার চিন্তা হলো যে ঠিক আছে আমি দেখি কিছু টাকা জমাই। পারিবারিক শিক্ষা আসলে। জি। জি জি, ওই হিসাবে আমি এটা করলাম। তো ছাগল কিনলেন, হ্যাঁ। হ্যাঁ, ছাগল কিনলাম। ছাগল কিনে এখন ছাগল আসলে ওইভাবে পালাটা অনেক কষ্টদায়ক বা ভালো লাগে না। ছাগল যে ভ্যাভে করে বা খাইতে চায়, নিয়ে যাইতে হবে, আবার স্কুলে পড়তেছি, ওই হিসাব করে পরে আমি ছাগলটা আমি এই যে বর্গা সিস্টেম দিয়ে দিলাম। আচ্ছা, মানে একটা বাচ্চা তোমার, একটা বাচ্চা আমার। হ্যাঁ হ্যাঁ, অথবা এটা সেল করে দিব অর্ধেক লাভের তোমার? 50-50। তো ওই হিসাবে তাকে আমি দিয়ে দিলাম। আপনার গ্রামেরই কোনো লোককে? হ্যাঁ, গ্রামের লোককে, ওকে। আমার পাশে বাড়ি। পরে এটা আস্তে আস্তে বড় হইলো আমার ছাগলটা। বড় হওয়ার পরে 2টা বাচ্চা দিল। কারণ বাচ্চাগুলো মোটামুটি বড় হয়েছে। মোটামুটি বড় হইলে উনি একটা যে পালন করছে ও একটা রেখে দিছে, আমাকে বলছে তাহলে আপনারটা আপনি নিয়ে যান। তো আমি ভাবলাম যে এটা আর বিক্রি করে কী করবো, এটা আমি আবার অন্য জায়গায় দিয়ে দিই। আচ্ছা। তো ওইটা আমি আবার অন্যজনকে দিয়ে দিলাম। তখন আমার ছাগল হয়ে গেলো 2টা। তো 2টা ছাগল হইলো। ওই ছোটো ছাগলটা আস্তে আস্তে বড় হইলো। বড় আবার আমার যে বড় যে ছাগলটা ছিল, যেটা প্রথম কিনছিলাম, এটা অলরেডি আবার বাচ্চা দিয়ে দিছি। আরও 2টা বাচ্চা দিয়ে দিছি। এই প্রাণীকুল তো আসলে এটা একটা বরকতের বিষয়। জি। অনেকের হাতে হয়, অনেকের হাতে হয় না। হয় না। আপনার এই যে মুরগিগুলো দেশি মুরগি তো এমনিতেই মারা যায়, হ্যাঁ প্রচুর রোগ বালাই হয় দেশি মুরগির। এটা একটা আপনার এরকম হতো না? না, এই তো দেখা গেলো 12-13টা বাচ্চা মানে হইতো, ওই পর্যন্ত? হ্যাঁ, 2-3টা মারা যাইতো মারা এরকম। যেত। ছাগলের ক্ষেত্রে কি হয়েছে? না, ছাগলের ক্ষেত্রে আমার একটাও এরকম হয়নি। তারপরে কি হলো? তো পরে আমার 2টা ছাগল হইলো। 2টা ছাগলের যে মেইন যে ছাগলটা, ওই ছাগলটা আবার বাচ্চা দিল 2টা। আর যেটা আমি ওইখান থেকে পেয়েছিলাম ওইটাও বড় হয়ে গেল। তখন ওইটাও বাচ্চা দিল 2টা। তাহলে 2টা 4টে বাচ্চা। 4টে বাচ্চা, 2টা ওনারা নিয়ে গেলো, আমার হলো 2টা। আর পূর্বে ছিল আমার 2টা, তাহলে আমার মোট ছাগল হয়ে গেলো 4টা। তো এদিকে ছাগল এভাবে চলতেছে আর আমি পড়ালেখা চালিয়ে যাচ্ছি। 2008 সালে এসএসসি পাস করছি। লেখাপড়ায় কেমন ছিল? গড়পড়তা এভারেজ নাকি ভালো স্টুডেন্ট ছিল? আমার স্কুলে 4.14 পাইছি 2008-এ। আচ্ছা। তো আমার হাইস্ট রেজাল্ট ওই আপনার স্কুলে আপনার হাইস্ট? হ্যাঁ, আমার স্কুলে আমার হাইস্ট। আচ্ছা। তো স্যারে অনেক ভালোবাসতেন, ওই হিসেবে মোটামুটি ভালো ছিলাম, খারাপ না। জি। কী করা যায় বলতে, সাধারণত যদি আমি জেনারেলে পড়ালেখা করি, দেখা গেলো আমার ইন্টারমিডিয়েট পড়তে 2 বছর লাগবে, আবার অনার্স মাস্টার্স করতে লাগবে আবার 5-6 বছর। আমি চাচ্ছি যে শর্টকাটে কিছু করা যায় কিনা। না, কিন্তু আপনার এসএসসির পরে এই চিন্তাটা কেন আসলো? এসএসসি পরে চিন্তা আসলে, এসএসসি পরে অনেকেই কোচিং করতেছে যে ইন্টার করবে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। সেটাই স্বাভাবিক, কিন্তু আমি চাচ্ছি যে অন্য সাইডে কিছু করা যায় কিনা, টেকনিক্যাল সাইডে। ঠিক আছে, বাট এটা কি আপনার পরিবার থেকেই কোনো চাপ ছিল যে তোমার? না, পরিবার থেকে চাপ না, যেহেতু ভাই দেখা গেল অনার্স মাস্টার্স পাস করছে কিন্তু এখনো চাকরি হয় নাই, কিছু আবার বোন বসে আছে, পড়ালেখা করতেছে। হ্যাঁ, আনন্দমনে ময়মনসিংহ, ওদিকেও খরচ আছে। আজকের এই গল্পটার একটা খুবই গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে যে বয়সে আসলে যেটা করার কথা না, আমাদের সমাজে প্রচলিত নিয়ম যেটা, যেমন ধরেন একটা ছেলে প্রায় 22 থেকে 25 বছর পর্যন্ত সে শুধু একাডেমিক পড়াশোনাই করে। কিন্তু আপনি যদি লাইফ স্প্যান চিন্তা করেন, লাইফ স্প্যান চিন্তা করলে আসলে 25 থেকে 35 পর্যন্তই সবচেয়ে গোল্ডেন টাইম জীবনের। 25-এর পরে 2 থেকে 3 বছর 4 বছর তার চলে যায় একটা ভালো চাকরিতে সেটেল হতে, তারপরে তার অন্যরকম একটা জীবন শুরু হয়। কিন্তু আপনি যদি আপনার জীবনটাকে অনেক বেশি এক্সপ্লোর করতে চান বা বিজনেস করতে চান, এন্টারপ্রেনারশিপে যেতে চান, ডেফিনেটলি ও যেভাবে শুরু করেছে সেটা একটা গোল্ডেন স্টার্টিং আমি বলবো। ঠিক আছে, ও স্টার্ট করে কোথায় এসছে সেটা তো ডেফিনেটলি আজকের গল্প, কিন্তু এইভাবে স্টার্ট করে আপনি হয়তো আরও বড় কিছু করতে পারবেন। আমরা এই জায়গাটাকে ফোকাস করছি। ওকে জি, আপনি এসএসসির পরে আপনি চিন্তা করছিলেন কি করা যায়? হ্যাঁ, কী করা যায়। তো আমার যে খালাতো ভাই তখন পল্লী এজিএম, উনি চাকরি করে টাঙ্গাইল পল্লী বিদ্যুতে। তো ওনার সাথে আমি পরামর্শ করলাম, উনি বলল তাহলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কর। তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তখন দেখা গেছে সারা বাংলাদেশে অনলি 6টা সরকারি ইনস্টিটিউট। 6টা সরকারি ইনস্টিটিউটে ভর্তি হইতে গেলে A+ দরকার। আচ্ছা। সেই হিসেবে আমার পয়েন্ট হচ্ছে 4.14।
এরপরেও উনি যেহেতু ওইখানে আছে বলছে ঠিক আছে আমি একটু কথা বলে দেখি পারা যায় কি না। ওনার চাকরি করে টাঙ্গাইলে, এবং টাঙ্গাইলে একটা ইনস্টিটিউট আছে সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তো আমি ওনার বাসায় গেলাম, ভর্তিটা হই নেই বা হইতে পারি নাই আমি। তো এই টাইমে আবার ইন্টারমিডিয়েট ভর্তি হওয়ার সময় চলে গেছে। আচ্ছা, তখন আমি ওইগুলো আমার হারাইলাম, আবার ইন্টারমিডিয়েট ভর্তি হতে পারলাম না। তো আমি নিজে নিজে একটা করলাম, চিন্তা আসলো মাথায়। হ্যাঁ চিন্তা আসলো যে যেহেতু আমি ভর্তি হতে পারি নাই, আমি ভর্তি হব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করব। 1 বছর গ্যাপ দিলাম। আচ্ছা, 1 বছর তখন আমি বাড়িতে ছিলাম, বাড়িতে দেখাশোনা করছি, হয়তো বা ঘোরাফেরা করছি, কৃষিকাজে দেখাশোনা করছি। আমাদের এলাকায় তো প্রচুর ধান হয় এবং আমাদের অনেক জমি আছে। আপনাদের নিজেদের 8 একর, সরি 8 একর? 8 একর, 8 একর মানে তো অনেক জমি। অনেক জমি। 8 একর জমি, এটা কি আপনাদের নিজেদের জমি নাকি বর্গা নেয়া জমি? না, আমাদের নিজস্ব জমি। ওকে, হ্যাঁ 8 একর? 8 একর আপনার বাবার? আমার বাবার। তো তারপরে তো আপনার মুরগি টুরগি ছাগল নিয়ে চিন্তা করারই কথা না। 8 একর জমি মানে হচ্ছে আপনার 800% হ্যাঁ, জমি। 800 আপনাদের 800% মানে হচ্ছে প্রায় 24 বিঘার কাছাকাছি, আমি যদি ভুল না বলে থাকি। 22 থেকে 24 বিঘা, অনেক জমি। জি। হ্যাঁ, এটা বাবার একক হিসেবে অনেক জমি, কিন্তু ভাই বোনদের মধ্যে ভাগ করলে আবার খুব বেশি না। হ্যাঁ তা বেশি। ঠিক আছে। তো জি, আপনার কোথাও ভর্তিও হওয়া হয়নি। হ্যাঁ, তারপরে কি হলো? ভর্তি হওয়া নেই। তো 1 বছর আমি বাড়িতে, তখন ওই বাড়িতে 2 জন করে কাজের লোক থাকতো। ওরা ওই যে ধানের জমিগুলো এগুলা দেখাশোনা করতো। জি। বাবা তো ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন। তো ওই দিকে দেখা গেলো আমি 1 বছর একটু টাইম দিছি কৃষিকাজে। আচ্ছা। তো তখন আবার ভর্তির সময় হলো 9-10 সেশনে, 2009-10 সেশনে। জি। তো ওই রফিক ভাইয়ের সাথে কথা বললাম। তো উনি বলল তাহলে আমার এক বন্ধু, ওনার প্রতিষ্ঠান আছে ঢাকাতে, তো উনি বলল তুই ওইখানে ভর্তি হয়ে যা, অনেক ভালো আচ্ছা। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটা। আচ্ছা। তো আমি বললাম ভাই খরচ কেমন? তো উনি বলল খরচ বেশি না, তো 1,16,000 টাকা হচ্ছে একাডেমিক কস্ট, আর তুই বাহিরে যে থাকবে ওটা আলাদা তোর। তখন আমি এটা কি ডিপ্লোমা? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ওকে। টেক্সটাইলে। টেক্সটাইল মানে গার্মেন্টসের? না, গার্মেন্টস বলতে এটা বাগ আছে, ডাইং আছে, তারপর ও হচ্ছে যাই করুক না, গার্মেন্টস রিলেটেড তো আর কি, garments পোশাক related, রিলেটেড। হ্যাঁ। তো ঠিক আছে, আমি বাসায় চলে গেলাম। উনি একটা লোক দিয়ে আমাকে ঢাকা পাঠাইছে, ঢাকা ফার্ম গেটে। তো ওইখানে আমি 2009-10 সেশনে ভর্তি হইলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে। হ্যাঁ। মেস ঠিক করে ওইখানে থাকা শুরু করলাম। তখন ওইদিকে আমার 8টা ছাগল হয়ে গেছে, এদিকে পড়াশোনা চলতেছে, প্লাস ছাগলও আস্তে আস্তে বাড়তেছে। আপনার কিছুই করা লাগতেছে না, না, শুধু খবর নিতেছেন। কিছু করা লাগতেছে না। আমার এক খালাতো ভাই আছে, ও বাড়িতেই থাকে। তো ওর সাথে পরামর্শ করলাম যে কি করা যায়, তোদের এলাকায় যদি আমি একটা গরু কিনে দিই, তাহলে কিরকম একটা লোক সেট আপ করতে পারবে যে গরুটা রাখবে এবং তুই একটু দেখাশোনা করবি। একই প্রসেস, মানে হ্যাঁ, একই গরুর প্রসেস, ছাগলের মতোই। হ্যাঁ। আবার ওদের এখানে একটা সুবিধা আছে কি, আমি চিন্তা করলাম যে ওদের এলাকায় দিলে আমার ভালো হবে। মানে ওদের এলাকায় অনেক হাওর আছে বড়, আচ্ছা। ওখানে প্রচুর ঘাস হয়। আচ্ছা। এবং কিছু লোক আছে দরিদ্র, যাদের গরু নাই, এবং সে এটা নিলে অনেক ভালো করে লালন পালন করবে। সে বললো ঠিক আছে, একটা গরু তুই দিতে পারিস কিনে। তো আমি সবগুলো ছাগল বিক্রি করে দিলাম, বিক্রি করে একটা গরু কিনলাম 15,000 টাকা দিয়ে। আচ্ছা। 15,000 টাকা দিয়ে গরু কিনে ওনার সাথে শর্ত হলো এই গরুটা বড় হবে এবং এটা বাচ্চা দেওয়ার পরে বিক্রি হবে। বিক্রি হলে যে টাকা প্রফিট হবে 15,000 টাকা রেখে, যে লালন পালন করছে সে 50% নেবে, বাকিটা আমাকে দিবে। আর মাদার যেটা গরু কেনা হয়েছে ওটা থেকে যাবে? ওটা থেকে যাবে বলতে যদি সেল করে দেই তাহলে ওই 15,000 টাকা রেখে বাকি টাকাটার 50% লাভ হবে। ওর অর্ধেক, আপনার অর্ধেক? আমার অর্ধেক। আচ্ছা। তো ওই হিসাবে ওনাকে দিলাম। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালোই একটা বাচ্চা হয়েছে। আচ্ছা। হ্যাঁ, ষাঁড় গরু বাচ্চা হয়েছে। তো বাচ্চা হওয়ার পরে আমি কিনলাম 15,000 টাকা দিয়ে, আর সেই গরু বিক্রি করলাম হচ্ছে আপনার 40,000 টাকা। ষাঁড় গরু? হ্যাঁ, না ওই পুরাটাই মাদার সহ। আচ্ছা, মা সহ একদম পুরোটাই বিক্রি করে? পুরোটা বিক্রি করছি। 40,000 টাকা বিক্রি করে কি করলাম, ওই উনাকে দিয়ে দিলাম হচ্ছে আপনার অর্ধেক টাকা, লাভের অর্ধেক দিয়ে দিলেন? হ্যাঁ। দেওয়ার পরে আমি আবার ছোট 2টা গরু কিনলাম, উনাকে একটা দিলাম, অন্য জায়গায় আরেকটা দিলাম। আচ্ছা, দিয়ে একজনকে 2টা দিয়ে দেন? না, একজনের 2টা দিলে ও ভালো করে লালন পালন করবে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। উনি কিন্তু ছাগলের বেলাও এই কাজটা করছে। এই বুদ্ধিগুলো আপনার মাথায় আসতো কিভাবে? আমি আমার 4-5 ভাই বোন, যে সবার থেকে আমি একটু অন্যরকম, নিজে বুদ্ধি খেলা করতে পারি, এরপরে আপনার স্যাক্রিফাইস করতে পারি, সব কিছু মিলে। মানে এখানে নিজের জায়গা থেকে অনেক সময় একটা করতে পারেন। উনি হাওর অঞ্চলের লোক পেয়েছে, উনি আশেপাশে ফাঁকা জমি পেয়েছে, সুতরাং উনি গরু ছাগলে ইনভেস্ট করছে। আমার এখানে তো এরকম নাই, আমার এখানে তো হাওরও নাই, বা আমার এখানে গরু ছাগলের ব্যবস্থা করার এরকম নাই। সো এই অভিযোগের আসলে উত্তর হচ্ছে
আমি এটা খুব সহজ করে বলি, উনি যে সিচুয়েশনে থেকেছে সেই সিচুয়েশনেরই বেটার আউটপুট বের করার চেষ্টা করেছে। আপনি হয়তো এমন একটা সিচুয়েশনের মধ্যে আছেন, আপনি জানেন না এটা থেকে কীভাবে বেটার আউটপুট বের করতে হয়। এখন আপনাকে যে আমরা গরু ছাগল চাষ করতে বলছি, বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে উনি বুদ্ধিটা কীভাবে কাজে লাগাচ্ছে। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, রাইট? তারপর আমি ওই দিক দিয়ে 2টা গরু কিনে দিলাম, ও গরু ওইভাবে চলতেছে। হ্যাঁ। তো আমি তো ঢাকাতে পড়ালেখা করতেছি, তো ফার্স্ট সেমিস্টারে আমি ভালো করতে পারিনি। সেকেন্ড সেমিস্টার শুরু হলো, সেকেন্ড সেমিস্টারে আমি চিন্তা করলাম যে আমার তো ভালো কিছু করতে হবে, যেহেতু বাবার কষ্টের টাকা আমি খরচ করতেছি। তো আমার পড়ালেখা অন্তত শেষ করতে হবে ভালো করে, পরে যা হয় হবে। তো ওই হিসাবে আমি আরও হার্ড পরিশ্রম করলাম। তা আমাদের 60 জন স্টুডেন্ট নিবে ওই ইনস্টিটিউটে, 60 জনের উপরে নিবে না। তো আমরা 60 জনের মধ্যে সেকেন্ড সেমিস্টারে আমি নবম হইলাম। আচ্ছা। হ্যাঁ, তো এভাবে চলতেছে, সেকেন্ড সেমিস্টার গেল। আর ওই দিক দিয়ে ওই 2টা গরু যে আবার ছোটো গরু কিনলাম, ওইটি আবার বড় হইয়া আপনার 2টা বাচ্চা দিছে। আচ্ছা। 2টা বাচ্চা দেওয়ার পরে পুরাটা মাদা সহ বিক্রি করে দিলাম। বিক্রি করে দিয়ে কিছু টাকা আমি রাখলাম এবং পরবর্তী 3টা গরু কিনলাম আমি। আচ্ছা। 3টা গরু কিনে এবার 3 জনকে আমি বন্টন করে দিয়ে দিলাম। তারপর আমার 4th সেমিস্টার গেল, 5th সেমিস্টার গেল, 7th সেমিস্টার গেল, আমার 8th সেমিস্টার। ওকে। তো 8th সেমিস্টার আস্তে আস্তে আমার গরু হয়ে গেল 6টা একই প্রসেসে। হ্যাঁ। তো 8th সেমিস্টার শেষ, আমার পড়ালেখা শেষ। এখন কি করব? জব করব না কোনো কিছু বিজনেস শুরু করব, এই চিন্তা। ইন্টারেস্টিং না, মানে কোনো কিছুই কিন্তু করতে হচ্ছে না ওনাকে, উনি জাস্ট খালি একটা টাকা ইনভেস্ট করে জাস্ট খালি ডিস্ট্রিবিউটার প্রপারলি করছে। হ্যাঁ, জি। তো আমার যখন পড়ালেখা শেষ হলো, এখনও রেজাল্ট পাবলিশড হয় নাই। তো আমি যে মেসে থাকতাম এখানে একজনের সাথে ভালো সম্পর্ক ছিল, তো উনি গার্মেন্টস অ্যাক্সেসরি সাপ্লায়ারে চাকরি করতো। আচ্ছা। তো উনাকে বললাম, ভাই দেখেন তো একটা চাকরি দেওয়া যায় কিনা, আপাতত একটু চাকরি করি, ঢুকি অন্তত। পরে উনি বললো, ঠিক আছে, আমরা একটা গার্মেন্টসে তো অ্যাক্সেসরি সাপ্লাই করি, তুমি ওটাতে যাও, দেখো, যদি পছন্দ হয় তাহলে জয়েন করতে পারবা, আমি বলে দিছি। তো ফার্স্ট স্যালারি দিল ওনারা 13,000 টাকা আমাকে, আর 500 টাকা মোবাইল বিল, 3,000 টাকা হলো লাঞ্চ বিল। আর আলাদাভাবে যে আমার খরচ হবে যাতায়াতের, ওইটা আলাদা আমার বিল করে দিতে হবে। তো ওনাদের কাজটা হচ্ছে, ওনাদের তো গার্মেন্টস গেঞ্জি তৈরি করে এই ফ্যাক্টরি আছে, কিন্তু ডাইং করার ফ্যাক্টরি নেই। আচ্ছা। মানে কালার করে যে সেটা নেই। তো ওই কালারটা করে বাহিরে অন্য ফ্যাক্টরিতে। জি। এটা আমার ফলো আপ করতে হবে। তো আমি প্রথম দিন ডিউটি করলাম, 8টায় বের হইলাম আমার কলিকের সাথে, বের হয়ে গেলাম ওই ডাইং ফ্যাক্টরিতে। সারাদিন ডিউটি করে 9টা বাজে বাসায় আসলাম। মনে হচ্ছে পড়ালেখা করছি, এভাবে চাকরি করব, আমার ভালো লাগতেছে না। তো পরদিন সকালে আমি আর চাকরিতে যাইনি, চলে আসলাম ঢাকাতে আমার মেসে, না বলি চলে আসলাম ওইখানে। এখন তো আর চাকরি করি না, এখন কি করব? রেজাল্ট হয় নাই। পরে কিছুদিন মেসে থেকে আবার বাড়িতে চলে গেলাম, 6-7 মাস থাকলাম বাড়িতে। জি। তো তখন দেখা গেল যে সবাই অন্যরকম একটা দৃষ্টিতে দেখতেছে যে ছেলে পড়ালেখা করছে ঢাকাতে, এখন এসে বাড়িতে ঘোরাফেরা করে, বাড়িতে বসে আছে। হ্যাঁ, বসে আছে। এমনকি ভাই বলতেছে যে কষ্ট করে পড়ালেখা করেছি, চাকরি কর, এবার ঘোরাফেরা করলে তো হবে না। রাইট। তখন আমাদের যে ফ্রেন্ড সার্কেল যারা ছিল সবার সাথে যোগাযোগ করলাম। তো আমার এক ফ্রেন্ড, সে বলল, দোস্ত চাকরি যদি করিস তাহলে যাইতে পারিস, যাই দেখ প্যারাগন গ্রুপ, হ্যাঁ, ওইটা হচ্ছে নিট ডাইং ফ্যাক্টরি। ও নাম্বার দিল, ওখানে গেলাম, যাই দেখি আপনার ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসাবে একজন লোক নিবে। আচ্ছা। তো ওইখানে জয়েন করলাম। তখন স্যালারি দিল 7,000 টাকা। কত সালে এটা? এটা হচ্ছে আপনার 13 সালে। তখন আপনার গরু এগুলো চলতেছে? হ্যাঁ, গরু চলতেছে। ওই 13,000 টাকা থেকে চলে আসলাম এখন 7,000 টাকা। সেটা হচ্ছে 12 ঘন্টা ডিউটি এবং শিফটিং ডিউটি। আচ্ছা। সকাল 8টা টু রাত্র 8টা, এক সপ্তাহ। আর এক সপ্তাহ হচ্ছে রাত্র 8টা থেকে সকাল 8টা। অনেক পরিশ্রম। জি। দেখতেছি আমি যদি এখানে পরিশ্রম করলাম এবং সব শিখলাম, সব বুঝলাম, কিন্তু আমার ফিউচার ভালো করতে পারবো না। কেন? হ্যাঁ, সেটা হচ্ছে নিটিং যে ফ্যাক্টরিগুলা, ডাইং ফ্যাক্টরিগুলা, সেখানে আপনার বুটেক্সের যে বিএসসি ইঞ্জিনিয়ার আছে, জি, তারাই সব দখল করে রাখছে। আচ্ছা। এমনকি তাদের একটা সিন্ডিকেট, মানে ফ্রেন্ড সার্কেল, আচ্ছা, যে ওইখানে একজন লোক লাগবে, তাদের ওরাই চলে গেছে, আমাদের আর সিরিয়াল নাই। এমনকি আমাদের যে ল্যাবের যে ইনচার্জ, তারাও বিএসসি ইঞ্জিনিয়ারিং, আমি ডিপ্লোমা, তারাও ওইরকম ভালো কিছু করতে পারতেছে না, আমি দেখতেছি।
বুঝতে পেরেছি, মানে নিজের লিমিটেশন বোঝাটা খুব ইম্পর্টেন্ট, মানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে এটাকে বলে সোয়াগ অ্যানালাইসিস সম্ভবত, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ। সো নিজের উইকনেসটা বোঝা গেলে সেটাকে ওভারকাম করা যায়। জি, তারপর কি হলো? তারপর আমি ওখানে কিছুদিন 3 মাস চাকরি করলাম। জি। তখন আমি চিন্তা করলাম যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আছে তারা কোন সেক্টরে কম ঢুকতেছে। তখন অ্যানালাইসিস করে দেখলাম উইভিং ফ্যাক্টরি, যেগুলোতে আপনার প্যান্ট শার্ট তৈরি করে, ওইসব ফ্যাক্টরিতে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কম যাচ্ছে। কারণ ওইটাতে প্রাইমারি লেভেলে অনেক পরিশ্রম, আচ্ছা। এমনকি অনেক আওয়াজ। তখন আমি ফোকাস দিলাম যে আমি ওইটাতেই যাব, পরিশ্রম করে দেখি কিছু একটা করা যায় কিনা। তো আমার এলাকার এক লোক শফিক ভাই, উনি এই উইভিংয়ে মেকানিক্যালে চাকরি করে। আচ্ছা। তো উনি আবার ভালো চাকরি করে, আপনার ইপিজেডের ম্যানেজার মেকানিক্যালে। তো ওনাকে ফোন দিলাম যে দেখেন আমি তো চাকরি চেঞ্জ করতে চাচ্ছি, তো একটা চাকরির দরকার। বললো দেখো আমার এইখানে তো চাকরি খালি নেই, আমার এক ভাই চাকরি করে নুমান গ্রুপে, তুমি ওর সাথে একটু কথা বলে দেখো। আমি ওকে ফোন দিলাম, সিভি দিলাম, ম্যানেজার স্যারের সাথে কথা হলো যে অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি অফিসার দিবে। আচ্ছা। এবং স্যালারি ধরবে 9,000 টাকা প্লাস কোয়ার্টারের ব্যবস্থা অফিসারদের জন্য, কোয়ার্টার ফ্রি, 8 ঘন্টা ডিউটি, শিফটিং ডিউটি। তো জয়েন করলাম, এটা হচ্ছে 2014 সালে। জি। ওই দিক দিয়ে আমার 60টা গরু হয়ে গেছে একই প্রসেসে। এবার গরু হচ্ছে, বিক্রি করতেছি। আমার যে খালাতো ভাই ও এটা দেখাশোনা করতেছে। আচ্ছা। আর আমি যখন বাড়িতে যাই দেখাশোনা করি। আমার যে 60টা গরু হয়েছে আমার ফ্যামিলিতে কেউ জানে না, শুধুমাত্র আমার মা জানে। মা জানে। ফ্যামিলি কার সাথে শেয়ার করেন নাই? না, শেয়ার করি নি। কেন করেন নাই? শেয়ার করি না যে হয়তো বা শেয়ার করলে বাবা বলবে ঠিক আছে দিয়ে দে, ও, এই হিসাবে আমি শেয়ার করি না। কিন্তু মা জানে গরু আছে, হচ্ছে, আমি চাই হইতে থাক, দিলে দিব, সমস্যা নেই। তো আমি ওই দিক দিয়ে ওই সাভার থেকে চাকরি ছেড়ে চলে আসলাম নোমান কম্পোজিট টেক্সটাইলে, বালুকা স্কোয়ার মাস্টার বাড়ি। তো 1 মাস ডিউটি করার পরে দেখি স্যালারি 8,500 টাকা, 500 টাকা কেটে দিছে। তো এইচআর ডিপার্টমেন্ট ডাকলো, বল না এটা 8,500 টাকা হয়ে গেছে, ওনার এক্সপিরিয়েন্স আছে, সেটা তো অন্য ডিপার্টমেন্টে, এই ডিপার্টমেন্টে নেই। তো ম্যানেজার স্যার আমাকে অনেক হয়তো ভালোবাসতেন, ওই সব অনেক চেষ্টা করছে যে দেখি 9,000 টাকা করা যায় না, কিন্তু করতে পারি না। আলটিমেটলি আমি শিফটিং করতে পারি না। শিফটিং বলতে যখন নাইট ডিউটি হয়, জি, তখন রাত্র 10টা থেকে সকাল 6টা পর্যন্ত এই ডিউটি আমি করতে পারি, সমস্যা হয় না। কিন্তু দিনে হচ্ছে আমার সমস্যা, শরীরে অনেক অস্বস্তি, ঘুম হয় না, অনেক খারাপ লাগতেছে। তাই পরিশ্রম করে আমি ডিউটি করতেছি। আমি যে 8,500 টাকা স্যালারি পাচ্ছি, তো এখানে খাওয়া বিল হয়তো বা 2,500 টাকা যাইতো তখন, ভালো 2,500 টাকা খাওয়া যাইতো। এই যে বাকি যে টাকাটা 4,000 4,500 টাকা, এই টাকাটা পুরোটা আমার কাছেই থাকতো। জি। বাড়িতে ওইভাবে কোনো টাকা দিতে হইতো না। দেখা গেলো 5-6 মাস পরে আমি একটা গরু কিনতে পারতাম। যখন আমার 1 বছর হইল নোমান কম্পোজিট টেক্সটাইলে, তখন ওনারা আমাকে 1,000 টাকা ইনক্রিমেন্ট দিল। আচ্ছা। তো স্যালারি হলো 9,500 টাকা। তখন আমি একজনের আন্ডারে কাজ করতাম। তো স্যারে আমাকে আমার পারফরমেন্স দেখে একটা ইউনিটের দায়িত্ব দিয়ে দিল। প্রমোশন দেয় নাই, কিন্তু কাজের দায়িত্ব দিয়ে দিছে। আল্লাহর রহমতে মোটামুটি আমি কাজ একাই করলাম ওইখানে। তখন এই উইভিং রিলেটেড সব কিছু আমার আয়ত্তে চলে আসলো। মানে আপনি জানেন এগুলা কিভাবে কি হ্যাঁ, হয়? কীভাবে কী হয়, কত কাউন্টে সুতা দিতে হবে, কেমনে সাইজিং করতে হবে। কত বছরের চাকরি আপনার? নোমান কম্পোজিটে হচ্ছে 1.5 বছর। আচ্ছা। গার্মেন্টস লাইনে আপনার কত বছর তখন পর্যন্ত? তখন পর্যন্ত 2 বছর প্লাস। 2 বছর, ওকে। তো তখন আমার আর ভালো লাগতেছে না, মানে ভালো লাগতেছে না বলতে নাইট ডিউটিটা চাকরিই করবো না এরকম মনস্থির। পরে ভাবলাম যে আচ্ছা চাকরিটা করতে থাকি, এখান থেকে চেঞ্জ করি, অন্য ফ্যাক্টরিতে যাব। তখন আমি নাইট ডিউটি করে ময়মনসিংহ থেকে আপনার নরসিংদী এসে সকালে 3টে ফ্যাক্টরিতে বাইরে দিছি। 3টে ফ্যাক্টরিতে আমার চাকরি হয়েছে। 3 ফ্যাক্টরিতে বলতেছে যে জয়েন করেন, কবে জয়েন করবেন। ওইখানে দিছে এলো আপনার প্রোডাকশন অফিসার হিসেবে। জি। তা আমি বললাম ঠিক আছে স্যার, আমি জানাচ্ছি। এখন তো 3 ফ্যাক্টরিতে চাকরি হয়েছে, আমার তো ডিসিশন নিতে হবে যে কোনটাতে আমি জয়েন করব। আমার এক্সপিরিয়েন্স কাজে লাগালাম। আমি যখন ডিপ্লোমা করছি তখন আমাদের প্রতিষ্ঠান অনেক ভালো ছিল। তো ওই প্রতিষ্ঠানে একজন সিনিয়র স্যার ছিল MSIM স্যার, এখন উনি গ্রিন ইউনিভার্সিটির হেড গার্মেন্টস ডিপার্টমেন্টের। জি। এবং তখন উনি ক্লাসে এসে মানে বই পড়াইতেন না ওইভাবে, বলতেন যে তোমাদের কি প্রশ্ন আছে বলো, এবং এই প্রশ্নের উত্তরটা দিবে একজন স্টুডেন্ট। যদি স্টুডেন্টে কেউ না দিতে পারে তখন স্যার এটা উত্তর দিয়ে দিবে। তো একজন একদিন প্রশ্ন করলো যে স্যার
ছোটো ফ্যাক্টরিতে জব করা ভালো না বড় ফ্যাক্টরিতে জব করা ভালো? আমি বললাম যে স্যার ছোটো ফ্যাক্টরিতে চাকরি করা ভালো। স্যারে বললো কেমনে? আমি বললাম স্যার ছোটো ফ্যাক্টরিতে যদি চাকরি করি তাহলে এখানে অফিসার লেভেলে লোকজন কম থাকে, মালিক পক্ষ চায় কম টাকা দিয়ে বেশি প্রফিট করি। তো ছোটো ফ্যাক্টরিতে চাকরি করলে বেশি কাজ করা যাবে, বেশি শেখা যাবে এবং ভালো কিছু করা যাবে। তখন স্যার বললো ঠিক আছে তোমারটাই রাইট। তো এই কথাটা আমার ওই চাকরি লাইফে এসে মনে হইলো যে ওই দিন যে বলছিলাম তো এটাই রাইট। স্যারও বললো। তখন আমি ছোটো ফ্যাক্টরিটাতে জয়েন করছি, এফকে টেক্সটাইল। মানে ওইগুলোর তুলনায় ছোটো। আমার শর্ত হলো আমাকে জেনারেল শিফটে ডিউটি লাগবে যে ফ্যাক্টরিতে জয়েন করি। আচ্ছা। তো ওইখানে জয়েন করলাম এফকে টেক্সটাইলে। তখন স্টার্টিং স্যালারি দিল 20,000 টাকা। আমাকে একটা ডিপার্টমেন্টের হেড দেওয়া হইলো। 16 সালে যদি 20,000 টাকা পাই আমার খরচই নেই, হয়তো খাওয়ার খরচ করছি 4-5 হাজার টাকা, আরও দেখা গেলো 15,000, 14,000, 12,000 টাকা ছিল জেনারেল শিফট ডিউটি এবং টাকা আমার জন্য ভালো চলতেছে। তো আপনার গরুও বাড়তেছে? হ্যাঁ, গরু তো বাড়তেছে। এবং এখানে যখন আমার দেখা গেলো মাস শেষে 12,000, 14,000 টাকা আমার থাকতেছে, তখন দেখা গেলো 2 মাস ডিউটি করলে আমি একটা গরু কিনেও টাকা থাকছে। মানে টাকা সামহাও সেভ হচ্ছে? হ্যাঁ, সেভ হচ্ছে। জি। 17 সালে আপনার আমাকে ইনক্রিমেন্ট দিল 5,000 টাকা। আচ্ছা। তো আমার হয়ে গেল 25,000 টাকা। আমার তখন গরু হয়ে গেল আপনার 13টা। 13টা কি আপনার ভাগে আছে নাকি সবকিছু না, মিলে? সব দিয়ে আমার 13টা গরু হয়ে সব গেছে। দিয়ে 13টা, ওকে। হ্যাঁ, এবং আমাদের যে ফ্যাক্টরি যে মালিক এমডি স্যার, উনি খুব ভালোবাসেন আমাকে এবং উনি আমার সাথে সব যোগাযোগ করতেন ফ্যাক্টরি রিলেটেড। আচ্ছা। তো আমার পারফরমেন্স দেখে উনি আমাকে ম্যানেজার প্রমোশন দিল 2019 সালে। চিন্তা করলাম যে আমি যদি এভাবে চাকরি করতেই থাকি, আমি এখন বেতন পাই 35,000। তো আমি যদি বিয়ে করি, তো বিয়ের পরে আমার ফ্যামিলি খরচ দিয়ে আমার হয়তো বা 5-7 হাজার টাকা সেভ হবে। যদি 5,000 টাকা থাকে বছরে 5 বরং 60,000 টাকা। জি। 60,000 টাকা হলে 20 বছর চাকরি করলে 12 লাখ 15 লাখ টাকা হইতে পারে সর্বোচ্চ। তো এইভাবে তো আমার লাইফ চলতে পারে না। আমি যখন পড়ালেখা করি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছি, তখন আমি আমার এলাকার ফ্রেন্ড তাকে বলতাম যে দেখ আমার বাবা তখন আমলে পড়ালেখা করে নাই, পড়ালেখা না করে উনি 2-3 কোটি টাকা সম্পদ করছে এই বিজনেস করে। এত পড়াশোনা করে? হ্যাঁ, আমি পড়াশোনা করতেছি, আমি যদি তার চেয়ে বেশি না করতে পারি তাহলে এই পড়াশোনা আমার দাম নেই। কিছু করতে হবে যাতে উনি যে পড়াশোনা করেছে তার চেয়ে বেশি করতে হবে। ওই দিক দিয়ে এমত অবস্থা গরু হয়ে গেছে আমার 15টা। তো এখন কি করব, কিছু একটা ব্যবসা করতে হবে। স্যারে অনেক ভালো দেখতেছে। এরপরে লাস্ট মুহূর্তে 10,000 টাকা ইনক্রিমেন্ট দিল। আচ্ছা। স্যালারি হয়ে গেলো 40,000 টাকা 2019 সালে। এরপরও আমার বিজনেস করতেই হবে, কিছু একটা করতে হবে। তারপর আমার এক পরিচিতই ওইখানে নরসিংদী থাকা অবস্থায় গ্যাবার্ডিন প্যান্টে ফেব্রিক্সটা ম্যানুফ্যাকচার করে। তো উনি ওই দিক থেকে সুতা কিনে। তো আমি বললাম যে ভাই এই সুতাটা যে কিনেন আপনি কত করে কিনেন? তো উনি বললো যে ভাই আমি 69 টাকা পাউন্ড কিনি। এতটুকু কথা হলো। আচ্ছা। আমি এখন এটা সোর্স করতে লাগলাম। কেন? যে উনি 69 টাকা করে সুতা কিনে, আমি যদি তাকে সুতাটা দিতে পারি তো কিছু লাভ করা যায় কিনা। আচ্ছা। তো মানে ধান্দা যেটাকে বলে, অলওয়েজ ধান্দা করা, হ্যাঁ, হুইচ ইজ গুড। মানে ধান্দা শব্দটা ইন আ পজিটিভ ওয়েতে। হ্যাঁ। পরে আমি সুতা আনবো কোথা থেকে, ওই সোর্স আমার কাছে নাই। তো বাহিরে যে এক মনে করেন সুতা তৈরি হয় স্পিনিং ফ্যাক্টরিগুলোতে, ওইখানকার মার্কেটিং নাম্বার নেই আমার কাছে, বা কেমনে আনতে হবে মার্কেটিং নাম্বার না থাকলে তো আপনার সুতা পারচেস করা যাবে না। তো আমার আরেকজন পরিচিত, আচ্ছা, মানে ওই ফ্যাক্টরিতে সে সুতা কিনে দেয়, তার চাকরি হয়েছে এটা। আমি বললাম ভাই আপনি আমাকে কিছু সুতা কিনে দিতে পারবেন আমি যদি রিকোয়ারমেন্ট দিই? হ্যাঁ হ্যাঁ দিতে পারবো। আমি বলছি আপনি আমাকে কিছু সুতা কিনে দিবেন, বিনিময়ে আপনাকে আমি এইটার বিনিময়ে আমি কিছু টাকা দিব আপনাকে। তো এটা এই পর্যন্ত রাখলাম, ওনার সাথে জাস্ট কথা বললাম। তো আমি দেখলাম পার পাউন্ডে আমার 3 টাকা করে লাভ হয়। তো ওই যে মঞ্জু ভাই যার সাথে বলছিলাম যে ভাই আপনি সুতা কত করে কিনেন, পরে মঞ্জু ভাইকে ফোন দিলাম, বললাম ভাই আপনাকে যদি আমি সুতাটা দেই, আপনি 69 টাকা করে পার পাউন্ড কিনেন, আপনি আমাকে 50 পয়সা কমে দিবেন, আমার কাছ থেকে নেবেন সুতাটা? বলছে হ্যাঁ অবশ্যই নিব না কেন। আমি বললো তাহলে আপনি আমাকে 2.5 টন সুতা দেন। আমি বলছি 2.5 টন সুতা তো প্রায় 4 লাখ 4.5 লাখ টাকা। তখন আমার কাছে 4.5 লাখ টাকা ক্যাশ নাই, হয়তো বা গরু আছে। 2019 সালের সেপ্টেম্বর মাস আমার কাছে অ্যাকাউন্টে 1,60,000 টাকা আছে। আপনি তখনও চাকরি করেন? হ্যাঁ চাকরি করি।
ওকে, আর এই যে সুতাটা আপনি দিচ্ছেন এটা কি আপনার কাজে সমস্যা করবে না, মানে আপনি যেখানে জব করতেছেন না এটা না না সমস্যা করবে না? না, আমি তো জব করতেছি, এটা আমি আমার সাইড বিজনেস? এবং এবং জব যে করতেছি সে ম্যানেজার না সব। আমি এই প্রশ্নটা করছি কারণ ধরেন আপনি এমন একটা কিছু করছেন যেটা ওই প্রতিষ্ঠানের কাজ, না না এরকম কিছু তো না না না। ওকে, তাই আমি বললাম ভাই আমার কাছে তো এত টাকা নাই, আপনি 2.5 লাখ টাকা দেন, আর বাকি টাকা আপনি আপনার সুতা পৌঁছানোর পরে তারপরে দিয়ে আমাকে টাকা দিয়েন। বলছে ঠিক আছে। তো আমার অ্যাকাউন্ট নাম্বার দিলাম, উনি আমার অ্যাকাউন্টে পাঠাইলো। আর ওইদিকে বাইকে বললাম ভাই তাহলে আমি এই 2.5 টন সুতা আনবো, টাকা দিব, অ্যাকাউন্ট নাম্বার দেন। তো ওই ফ্যাক্টরি অ্যাকাউন্ট নাম্বারে আমি টাকা দিলাম, টাকা ড্রপ করলাম, সুতা আসলো। তো ফাইনালি দেখা গেলো আমি এখানে 15,000 টাকা লাভ করে ফেলছি ফার্স্ট আচ্ছা। বিজনেস। তখন আমার ভালোই লাগছে, দেখা গেলো আমি 1 মাস চাকরি করে 35,000 টাকা পাই। তো এখানে আমি একদিন পরিশ্রম করে আমি 15,000 টাকার মতো পাচ্ছি। ব্যবসার চেয়ে বড় বরকত কোথাও নাই। তো এখানে যখন আমার কাছে শুধু 1,60,000 টাকা, তখন কি করা যায়, দেখা গেলো ওনার সাথে যদি আমি বিজনেস করি তো আমার তো মিনিমাম 8-10 লাখ টাকা লাগবে যদি বৃহৎ আকারে দিতে চাই। তো টাকা কোথা থেকে পাবো? পরে আমার এক ভাই আছে, ওনাকে বললাম ভাই আপনার তো হয়তো ব্যাংকে টাকা আছে রাখা, আপনার ব্যাংকে যে প্রফিট পাচ্ছেন ওই টাকাটা আমি আপনাকে দিব। আচ্ছা। তো উনি আমাকে 3 লাখ টাকা দিছে। আপন বড় ভাই? হ্যাঁ আপন বড় ভাই। 3 লাখ টাকা নিলাম, আর আমার কাছে প্রায় 2 লাখ আছে। ওই যে আমি একটা মুরগির বাচ্চা থেকে ছাগল থেকে যে গরু 15টা গরু হইলো, সবগুলো গরু বিক্রি করে দিলাম। কত টাকা বিক্রি করলেন তখন আমি বিক্রি করে পাইলাম হলো 7 লাখ টাকা গরুগুলা। সেই 25 টাকা থেকে 7 লাখ টাকা 7 লাখ টাকা পাইলাম বিনা পরিশ্রম, শুধুমাত্র বুদ্ধি। তো ওইখান থেকে 7 লাখ, আর এদিকে ভাইয়ের কাছ থেকে নিলাম 3 লাখ, আমার কাছে 2 লাখ, মোটামুটি 12 লাখ টাকা হয়েছে। মঞ্জু ভাইকে বললাম ভাই তাহলে আপনার যত সুতা আছে আমি দিই, যতটুকু পারি। দেখা গেলো 10 টন সুতা আনলে ওনার 20,000 টাকা ছিপ। ব্যবসা আস্তে আস্তে বাড়তেছে, 20 সাল আসার পরে মোটামুটি আমার কাছে 12 টাকা হয়ে গেল। তখন বিয়ে করলাম 20-এ আপনার নভেম্বরের 12 তারিখ। আচ্ছা। তো আমার ছোটোবেলা থেকে একটা টার্গেট ছিল যে আমি বিয়ে করবো 2020 সালে। কেন? 2020 আমি বিয়ে করব এবং ডেট দিব 10/10/2020। ওটাই করছেন? হ্যাঁ, ওটা করতে পারিনি, 1 মাস পিছাইছে। ওটা করতে পারিনি। ওকে। যে ছোটোবেলা থেকে আমার টার্গেট যে আমার 10 লাখ। আপনার টার্গেটের মাত্র 1 মাস এদিক ওদিক 1 মাস হয়েছে? পিছাইছে। বিশাল ব্যাপার। হ্যাঁ না, ও তখন আমি আপনার শো দেখতাম ওই যে আচ্ছা। ভূত। আচ্ছা, রেডিওর? হ্যাঁ রেডিওর বা আচ্ছা। অন্য শো দেখতাম। সাকিবুল হাসান একটা বিয়ে করছিল, ওর ডেটটা অনেক সুন্দর ছিল। হ্যাঁ। তো ওই হিসাবে আমি আমার বিয়ের ডেটটা সুন্দর থাকবে 10/10/2020। আচ্ছা। 2020-এর ভিতরে আমি বিয়ে করব এবং 10 লাখ টাকা আমার থাকতে হবে, তখন টাকা আমার কাছে আরও বেশি। জি। তো বিয়ে করলাম। তো বিয়ে করার পরে ফ্যামিলি নিয়ে আসলাম নরসিংদীতে, আবার ব্যবসা করতে। বিয়ের পরে আল্লাহ বরকত দিয়েছে, আরও ব্যবসা বেড়ে গেছে। বিয়েতে বরকত আছে, সন্তান আসলে বরকত, কিন্তু তারা তো রিজিক নিয়ে আসে হ্যাঁ দুনিয়াতে। রিজিক নিয়ে আসে, ব্যবসা ভালো বড় হয়েছে আলহামদুলিল্লাহ। পরে একজন লোক নিলাম, কর্মচারী নিলাম, তাকে স্যালারি দিয়ে আমি 12,000 টাকা, আর টিআইডি এর বিল আলাদা। এদিকে আপনিও জব করতেছেন, ব্যবসা হ্যাঁ করতেছেন? ব্যবসা করতেছি, একজনকে চাকরি দিলাম আচ্ছা। আমার আন্ডারে। 2020-এ চিন্তা আসলো যে আমি যে সুতাটা দিচ্ছি এই সুতাটা নিয়ে তো উনি ফেব্রিক বানাচ্ছে, তো দেখি আমি ওইটা করতে পারি কিনা। তাহলে আমার সুতাতে কিছু টাকা প্রফিট হবে, আবার ফেব্রিকেও প্রফিট হবে, তাহলে প্রফিটটা বাড়বে। মাথায় চিন্তা আনছি, কিন্তু আমার কাছে ওরকম বায়ার নেই। আচ্ছা। যে যাকে আমি ফেব্রিক্সটা দিব ওরকম আমার কাছে পার্টি নেই। সো আপনি বেসিক্যালি সুতার বিজনেস করতেছেন, এখন ফেব্রিকটাও টার্গেট করতেছেন। হ্যাঁ ফেব্রিক টার্গেট। সোর্স করবেন কোথা থেকে, মানে আপনি নেবেন কোথা থেকে ফেব্রিক? না ফেব্রিক আমি ম্যানুফ্যাকচার করব। ম্যানুফ্যাকচারের সিস্টেমটা হচ্ছে সুতা কিনে যে কোনো একটা ফ্যাক্টরিতে দিবে, ওরা কাপড় বানাই দিবে? ওরা বানিয়ে দিবে, ওদেরকে একটা মেকিং চার্জ দিতে হবে। আচ্ছা। এই সিস্টেম। সুতাটা আপনি নেন কার কাছ থেকে? সুতাটা আমি স্পিনিং থেকে আনি, যেসব ফ্যাক্টরি থেকে সুতা বানায় ওখান থেকে সরাসরি নিয়ে আসি। তো নিয়ে এসে আপনি যার কাছে দিচ্ছেন কি করে, এবার কাপড় বানায়? সে আবার কাপড় বানায় আরেক জায়গায় সেল করে? আরেক জায়গায় সেল করে। 4টা-5টা হাত বদলায়? হ্যাঁ হাত বদলায়। ওকে ফাইন। তারপর তো আমি আপনার টার্গেট হচ্ছে এখন কাপড়? হ্যাঁ এখন কাপড় বানাইতে হবে আমার। ওকে। তো এখন পার্টি কোথায় পাবো? যারা পরিচিতি আছে তাদের সাথে যোগাযোগ করতেছি। তো একজন হুট করে বললো হ্যাঁ ভাই অর্ডার আছে, আপনি যদি চান তাহলে করতে পারেন। পরে গেলাম, ওনার সাথে দেখা হলো 1 ঘন্টা লাঞ্চ টাইম। তো ওই টাইমে আমি খাই নাই, লাঞ্চ করি নেই। লাঞ্চ পরে উনি একসাথে আমরা করছি। তো লাঞ্চ করে উনি আমাকে একটা অর্ডার দিল। কত টাকার অর্ডার? অর্ডার হচ্ছে 10,000 গজ কোয়ান্টিটি। 10,000 গজ? প্রতি গজ প্রাইস হচ্ছে 300 টাকা। আচ্ছা। 30 লাখ টাকা। 30 লাখ টাকার অর্ডার দিয়েছে আপনাকে? তো 30 লাখ টাকা আমি বলছি ভাই আমি যে আপনার ফেব্রিক্স করবো, 30 লাখ টাকা দিয়ে ফেব্রিক্স আপনি না নিলে আমি কি করব? রাইট।
তো আপনাকে আমি 10 লাখ টাকা অ্যাডভান্স দিব। আচ্ছা, ওই ভদ্রলোক বলছে। হ্যাঁ, আমি অ্যাকাউন্ট নাম্বার দিছি, 10 লাখ টাকা ট্রান্সফার করে দিছি। আচ্ছা, 10 লাখ। উনি আপনাকে বিশ্বাস করলো কিভাবে? হ্যাঁ, বিশ্বাস করে, বিশ্বাস আরেকজনের মাধ্যম হয়ে। ও সামহাও ওকে চেনে, হ্যাঁ, ওনাকে চেনে। হ্যাঁ, ওকে ফাইন। আমি বললাম ঠিক আছে, আপনি এই 10 লাখ টাকা দিয়ে অ্যাডভান্স করছেন, যখন ফেব্রিক্স নেবেন লাস্ট মুহূর্তে আপনি এই 10 লাখ টাকা অ্যাডজাস্ট করে নিয়ে যাবেন, জি। কিন্তু আগে আমার কাছ থেকে টাকা চাইবেন না। ডাইং করে ফেব্রিক্স বানাইলাম, ডেনিম ফেব্রিক্স। আপনার ফোনে যে এটা হচ্ছে ডেনিম ফেব্রিক্স। হ্যাঁ, এগুলা। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন তো, এই যে অনেকগুলো থাকে ইলাস্টিক একটু বেশি হয়, হ্যাঁ, এটা বেশি। অনেকগুলো ইলাস্টিক কম হয়, হয়। এটার কাহিনীটা কি? দেখেন, এই প্রশ্নের উত্তর দিলেই আমি বুঝতে পারবো যে হ্যাঁ, এই লাইনের লোক। কাহিনী হচ্ছে হ্যাঁ। আপনার এই স্পান্ডেক্সের নর্মালি 3টা আইটেম আছে। আচ্ছা, একটা হচ্ছে 20 ডেনিয়ার, ওকে। একটা হচ্ছে 40 ডেনিয়ার, একটা হচ্ছে 70 ডেনিয়ার। আচ্ছা, এটাতে কি বোঝাবে? 20 থেকে যত উপরে যাবেন 70 পর্যন্ত হাইয়েস্ট। ওকে। 20 একটু স্টিচ কম, 70 মানে যত বেশি হবে তত 40 বেশি। একটু বেশি, 70 একটু বেশি। ওকে। এটা কি রাবার জাতীয় কিছু থাকে? হ্যাঁ, রাবার জাতীয়, ভিতরে একটা রাবার জাতীয় একটা সুতার ভিতরে ও। এটা অটো করে। আচ্ছা। যখন সুতাটা স্পিনিং এ তৈরি করে, তো ওইটার ভিতরে এই রাবারটা ঢুকিয়ে দেয়। ও। এটা আগে বাংলাদেশে হইতো না, এখন একসময়। হচ্ছে। এখন হচ্ছে। এখন তো কল্পনাই করা যায় না এটা না, ছাড়া। এখন তো অ্যাভেলেবল। আপনি বলতেছেন ইন্ডিয়ান ফেব্রিক্স, ইন্ডিয়ান লেখা আপনার প্যান্টে, কিন্তু এটা বাংলাদেশ। বাংলাদেশে হচ্ছে, এটা এগ্রিড। জি, তারপর? তো ওনার যে আমি যে ফেব্রিক্সটা বানাইছি, ওনার এটা চলবে না, হবে না। ওয়াশ করার পরে এটা ওনার হয় না। ওয়াশের অনেক কাহিনী আছে, যা গেলো একটু সাদা সাদা হয়ে গেলে চলবে না, একদম স্মুথ এবং শাইনিং থাকতে হবে। মানে আপনি কি সব বানাই ফেলছেন না স্যাম্পল দিছেন? না, বানাই ফেলছি। স্যাম্পল দিবেন না আগে? না, স্যাম্পল দিছি, স্যাম্পল ওকে করছে, স্যাম্পল ওকে করছে, কিন্তু ফাইনাল প্রোডাক্ট ফাইনালি হয় নাই। মানে 30 লাখ টাকার জিনিস বের হয়েছে, কিন্তু এটা হবে না, না, চলবে হবে না, আল্লাহ। চলবে না ওনার। এখন চলবে না, ঠিক আছে, তাহলে কি করা যায়? বলছে ভাই আমি এই ফেব্রিক্স নিব না, আপনি আমাকে টাকা দিয়ে দিবেন। ভুল টাকার এখানে। ভুলটা হচ্ছে আসলে এটা হচ্ছে ওয়াশিংয়ের পরে আমরা তো ম্যানুফ্যাকচার করি, এখন হয়তো বা আরও আপডেট হয়েছি বা আরও বুঝি, তখন এটা এতটা বুঝতাম না। না, এখানে ধরেন ওনাকে তো আপনি স্যাম্পল দেখাইছেন। হ্যাঁ, স্যাম্পল দেখাইছি, সেই জিনিসটাই আপনি দিছেন না? সেই জিনিসটাই বানাইছি, কিন্তু ওয়াশে একটা কাহিনী আছে। কাহিনী হচ্ছে এটা যত রোটেশন করবে তখন তার কালার চলে যাবে এবং ভিতরে সুতা বের হয়ে আসবে। আচ্ছা, তো এই ওয়াশটা কি আগে করতে হয় নাকি উনি নেওয়ার পরে করে? নেওয়ার পরে করে। সো আপনাকে এই এটা কাজটা হচ্ছে ওনার। তো উনি আপনি কোয়ালিটিটা ধরে রাখতে পারেন নাই? হ্যাঁ, ধরে রাখতে পারেন নাই, যেহেতু ওনার হয় নাই। এই অভিজ্ঞতা আপনার ছিল না? অভিজ্ঞতা ছিল না বলতে আমি ফেব্রিক্সের A to Z বুঝি, সামহাও সুতাটার একটু সমস্যা হয়েছে। মানে ফ্যাক্ট হতেছে গিয়া এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে, হ্যাঁ, এটা আপনার আমার দায়িত্ব, যেহেতু আমি তার অর্ডার দিস নিছি। ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু দেখেন, এতক্ষণ পর্যন্ত বিজনেসের বা ওনার যে হাঁস মুরগি জনিত ব্যাপার, কোথাও কিন্তু কোনো ধাক্কা নাই। এখন কিন্তু খুব বড় একটা ধাক্কা আসলো। উনি বলতেছে যে আমার যে 10 লাখ টাকা, 10 লাখ টাকা এটা আমাকে দিয়ে দিতে হবে, আমি ফেব্রিক্স নিব না। আমি বললাম ঠিক আছে, আপনি যেহেতু নেবেন না, তা আমাকে একটু টাইম দিতে হবে, আমি তো এই ফেব্রিক্সটা সেল করতে হবে। বলছে ঠিক আছে, আপনি সেল করে আমাকে দেন। যার বায়া হয়ে আসলো অর্ডারটা, ওকে বললাম যে ভাই আমরা আরও কম দামে হলেও ফেব্রিক্সটা সেল করে দিই, সেল করে দিয়ে ওনাকে টাকাটা দিয়ে দিই। ওনার মাধ্যমে আরেক জায়গায় আমরা ফেব্রিক্সটা সেল করলাম। সেল করার পরেও আলহামদুলিল্লাহ আমার 3 লাখ টাকা লাভ হইলো। ওকে। হ্যাঁ, তো আমার আরও ভালো লাগছে যে ফেব্রিক্সে বানাইতে হবে এখন, সুতা মানে এত কিনবো। ধরা খাওয়ার পরেও 3 লাখ টাকা হ্যাঁ, লাভ। 3 লাখ টাকা আমার লাভ হয়েছে। তো এখন আরও ইন্টারেস্ট হইলো যে আমার ফেব্রিক্স মার্কেটিংটা যেভাবে হোক বাড়াইতে হবে। ওই দিক দিয়ে আমার বেবি হয়ে গেল। ওই মাসে যে বাচ্চা হইলো, ওই মাসে আমি 18 লাখ টাকা লাভ করছি। ফেব্রিক্স প্লাস এয়ান সুতা। চাকরি তখনও করেন? চাকরি করি। আল্লাহ হয়তো চাকরির স্যালারি কত তখন? তখন স্যালারি 50,000 টাকা। আচ্ছা। তো ওইদিকে আমার কর্মচারী আছে, ও ফলো আপ করে, এভাবে চলতেছে। ফ্যাক্ট কিন্তু দেখেন, উনি যে এক মাসে 18 লাখ টাকা করলো, এটা কিন্তু এক মাসের গল্প না। নানার কাছ থেকে 10, খালার কাছ থেকে 10, আর মার কাছ থেকে 5 টাকা, এই যে 25 টাকা যে উনি মুরগি কিনলো, এখান থেকেই মূলত এটার সাকসেস পেতে হয়তো ওনার এতদিন পর্যন্ত লেগেছে। সো ওই মেন্টালিটিটাই আলটিমেটলি রেজাল্ট দিয়েছে ফাইনালি এক মাসে। সো এটা যদি আপনি চিন্তা করেন যে এক মাসে এত কিছু হয়ে গেছে, বিষয়টা এরকম না। হ্যাঁ, তারপর? হ্যাঁ, এভাবে সুতার বিজনেসও চালাচ্ছি, আবার ফেব্রিক্সের টুকটাক বানানোর চেষ্টা করতেছি। তারপর আরেকটা পার্টি পাইলাম যে ফেব্রিক্স নিবে, তার সাথে কথা হইলো। মোটামুটি তাকে ফেব্রিক্স দিলাম 20,000 গজ। তো ওইখানেও 12 টাকা লাভ হয়েছে। 22 সাল আসলো, তখন আমার মোটামুটি ব্যবসা দাঁড়ায় গেছে। তখন চিন্তা করতেছি যে চাকরি আর করবো না, চাকরি করবো না, বিজনেসে সেটেল হয়ে যাবো পুরোপুরি। 1 মাস পরিশ্রম করে 50,000 টাকা পাচ্ছি। 50,000 টাকা ইনকাম করলে তো এত পরিশ্রম লাগে না। রাইট। আমি পরামর্শ করলাম আমার ওয়াইফের সাথে, কি করা যায়, চাকরি ছেড়ে দেই। ওয়াইফ জানতো আপনি যেরকম সাকসেস করতেছেন? হ্যাঁ, জানতো? জানে, সব জানে। হ্যাঁ। সে বলতেছে দেখো তুমি যদি পারো, মনে করো, ছেড়ে দাও। আমার বাড়িতে আলাপ করলাম, অনেকেই বলে
না চাকরি করো, অনেকে বলে ব্যবসা অনেক কষ্ট। আমি বলছি না, চাকরি আর করবোই না, যেহেতু একবার মনস্থির করছি চাকরি করব না, ব্যবসাই করব। চাকরি ছেড়ে দিলেন? হ্যাঁ, ছেড়ে দিছি চাকরি। 2023 ফেব্রুয়ারিতে ব্যবসা শুরু করলাম পুরোপুরিভাবে। কোনো নাম টাম দিলেন প্রতিষ্ঠান? হ্যাঁ, নাম দিয়েছি 2019 সালে, যে যখন ফার্স্ট ডেলিভারি দিলাম তখন চিন্তা করলাম যে কি নাম দেওয়া যায়। তখন আমার নাম হচ্ছে ফাতেমা। আচ্ছা, তো প্রতিষ্ঠানের নাম দিলাম ফাতেমা ফেব্রিক্স। ফাতেমা ফেব্রিক্স। জি। কোনো অফিস টফিস করছেন? না, তখন অফিস করি নাই। 19 সালে অফিস করি নাই। 19 সালে জাস্ট ট্রেড লাইসেন্স করছি। আচ্ছা, ট্রেড লাইসেন্স করছি। ট্রেড লাইসেন্স যে পাঁচদুনা ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান, তার বাইগনা, ওনার সাথে আমার সম্পর্ক ছিল। ওখানেই জাস্ট? হ্যাঁ, বলছি ভাই আমাকে একটা ট্রেড লাইসেন্স করে দেন, ওইখানে একটা অ্যাড্রেস দিয়ে। ফাতেমা ফেব্রিক্স? হ্যাঁ, ফাতেমা ফেব্রিক্স। এভাবেই ট্রেড লাইসেন্স প্রতি বছর রিনিউ হচ্ছে, আর এই দিক দিয়ে ব্যবসা চলতেছে। এখন ব্যবসা তো দেশে দিচ্ছি। ফেব্রিক হচ্ছে আপনার পুরনো যে ডেনিম জিন্স ফেব্রিক্স, এরপর শার্টের ফেব্রিক্স। আমার পুরনো যে শার্টটা, এটা আমার ফেব্রিক্স। প্যান্টটা, এটা আমার ফেব্রিক্স। ও, নিজের হ্যাঁ, জিনিসপত্র পরে আসছেন আপনি? এগুলো আমার ম্যানুফ্যাকচার ফেব্রিক্স। ওকে। পরে আমি কি করলাম, এখন আমি তো দেশে মোটামুটি দিচ্ছি, আমার বিদেশে কিছু কাপড় দেওয়ার বের করতে হবে, সোর্স বের করতে হবে। আচ্ছা। তো একটা পার্টি পাইছি, ওনাদের অফিস হচ্ছে উত্তরাতে। তো আমাকে ডাকছে বাইং হাউস। ফাইনালি ছোটো একটা অর্ডার দিল, 2000 গজ। আচ্ছা। সেটা হলো এক্সপোর্ট হবে। ওনারা হচ্ছে বাইং হাউস, ওনারা প্যান্ট বানাবে, তারপর হচ্ছে এক্সপোর্ট করবে। সেটা হচ্ছে ডেনিমের একটা অর্ডার দিছে 2000 গজ। আমি বললাম ভাই 2000 গজ তো করা যায় না, মিনিমাম 500,000 করা যায়, এর নিচে করা যায় না। বলছে দেখেন আপনি যদি করতে পারেন তো করেন, না করলে না করেন। তা আমি বললাম না, আমার ধরতে হবে। আমি মনে মনে বলতেছি ক্লায়েন্ট ধরতে হবে। হ্যাঁ, ক্লায়েন্ট ধরতে হবে। তো ওনার অর্ডার নিলাম 2000 গজ, ডেলিভারি করলাম, পেমেন্ট দিল, আবার অর্ডার দিল উনি, তখন দিল 10,000 গজ। আগে চেক করছে? হ্যাঁ, চেক করছে পারে কিনা। আর এইদিকে আমার কিছু যে পার্টি আছে, আপনার ক্যানিগঞ্জ বিভিন্ন ফেব্রিক্স যায় আমার। সেটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ডেনিম ফেব্রিক্স, হাই কোয়ালিটি ডেনিম, যেগুলো আপনার শোরুমে 3,000-3,500 টাকা করে প্যান্ট সেল করে এক একটা। তো এভাবে ব্যবসা মোটামুটি ভালোই চলতেছে। তো এরপরে আমি আরও একজন কর্মচারী নিয়োগ দিলাম। তো তখন আমার কাজ হচ্ছে, আমি শুধু মার্কেটিং সাইডটা ফলো আপ করি, আর ওদেরকে শুধু ফ্যাক্টরিতে ফাটাই। এই যে 3,000-3,500 টাকার প্যান্টের কথা বললেন, এখানে কত টাকার ফেব্রিক থাকে? এটা হচ্ছে আপনার পার ইয়ার্স আমরা বিক্রি করি 400 টাকা। তাতে 400 টাকা 1.35 এরকম লাগে, মানে 600 টাকা ফেব্রিক্স লাগে সর্বোচ্চ। আর মজুরি কস্ট দিয়ে? মজুরি আপনার সুইং কস্ট নেয় 100 টাকা, ওয়াশ নেয় 100 টাকা, মিনিমাম 200, সর্বোচ্চ 220 টাকা। 220 টাকা হলে 1,000 টাকার নিচে? হ্যাঁ, 700 টাকা এরকম খরচ হয়। 700 টাকা শোরুমের যদি কস্ট ধরি, পার প্যান্ট 200 টাকা, তার মানে 900 টাকা। হ্যাঁ। আর যদি আপনার আসে, মানে এমপ্লয়ি কস্টটা সব কিছু মিলে আরও 100 টাকা ধরলাম, তো 1,000 টাকার জিনিস 3,000 টাকায় বিক্রি হচ্ছে? অবশ্যই। আমি তো বিভিন্ন শোরুমে যাই, এমনি দেখতে যাই কি কি আইটেম আসছে নতুন। এই যে 1,000 টাকার কথা বললাম কস্ট, এই 1,000 টাকার মধ্যে কিন্তু 3 থেকে 4টা পার্টি লাভ করছে, এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ। তার মানে একটা প্রোডাক্টের আসলে কাস্টমার এন্ডে আসতে কতগুলো হাত বদল হচ্ছে এবং কত জায়গায় প্রফিট হচ্ছে। আমি টপ 10-এ গেলাম, দেখতেছি যে কী কী আসছে। তো আমি যাই দেখি, আমি যে ফেব্রিক্সটা ম্যানুফ্যাকচার করতেছি, ওই ফেব্রিক্সের প্যান্ট ওনারা সেল করতেছে। সেটা প্রাইস দিছে 4100 টাকা। তা আমি আমার ওয়াইফকে দেখালাম, দেখো ও মোটামুটি কাপড় চিনে, ওভাবে সব কিছু না চিনে বুঝে যে এইটা আমি বানাই বা হ্যাঁ, আমি দেখো আমার ফেব্রিক্স আমরা বানাচ্ছি, এগুলা কস্টিং অনেক কম, সেল করে এত টাকা। তো ওই দেখে আমি হাসতেছি যে দেখো এভাবে সেল করতেছে তারা। কর্মচারী কতজন এখন? কর্মচারী এখন 3 জন। 3 জন? আর আপনি 4 জন? আমি 4 জন। কিন্তু আমাদের আসলে কর্মচারী বলতে লাগে না তো, আপনি আমারও লাগে না। দেখেন খুব ইন্টারেস্টিং, কিন্তু মানে ওনার বিজনেস কিন্তু কোথায় গেছে সেটা পরে বলছি আমরা। উনি জাস্ট খালি বায়ার আর সেলার, এই দুটো জিনিসের মধ্যে কম্বিনেশন করে। লাইক কে নিবে ওনার কাছ থেকে, কোথায় সেল করতে হবে, কোথা থেকে সোর্স করতে হবে। কতজন ক্লায়েন্ট আছে আপনার এরকম? 5টা পার্টি আছে। 5টা পার্টি? 5টা যদি ফুল অর্ডার হয়, 5টা দিয়ে আমি পারবো না, মানে হবেই না। একজনের এই 2-3 কোটি টাকা অর্ডার হবে। ওরে বাবা! অনেক সময় কি করি, আমার কাছে টাকা থাকে না, তখন আমি ফ্যাক্টরিতে আমি অর্ডার দিয়ে দিই যে তুমি সব করে দিবা, তুমি রেডি করো, আমি টাকা দিয়ে নিয়ে যাবো। যে সব ফ্যাক্টরিতে আমি কাজ করাই, ওই সব কাজটা করার সিস্টেমটা হচ্ছে, আমি সুতা কিনি স্পিনিং থেকে। জি। সুতা কিনে ওনাকে দেই। তারপর এই যে আপনি ডেনিম ফেব্রিক্স ব্যাপারে বললাম, সেটা হচ্ছে প্রথম কালার করবে, কালার করার পরে এটা মেকিং করবে, তারপর ফিনিশিং করবে। তো এই পুরো প্রসেসটা আপনার তাকে মেকিং চার্জ দিতে হয় 60 টাকা থেকে 90 টাকা। যদি আমার প্রেশার পড়ে
তখন আমি তাকে বলি যে ভাই তুমি সুতা কিনে সব করবা, কিন্তু আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে হবে, জি এবং আমার লোকে কোয়ালিটি ইনশিওর করবে, তারপরে ডেলিভারি হবে। হ্যাঁ, তো যখন বেশি প্রেশার পড়ে এভাবে দিয়ে দিই। জি তো ফ্যাক্টরিতেই ওয়ার্কার আছে, আচ্ছা ওনারাই করে দিচ্ছে, আচ্ছা। ওনাকে শুধু আমি একটা মেকিং চার্জ দিই। তো এভাবে চলতেছে আলহামদুলিল্লাহ। এখন আপনার কত টাকার অ্যাসেট আছে? অ্যারাউন্ড 3 কোটি। অ্যারাউন্ড 3 কোটি। হ্যাঁ, 3 কোটি। সো 25 টাকা থেকে 3 25 কোটি। টাকা থেকে। কত টাকার অর্ডার আসে প্রতি বছর বা প্রতি? না, আমার মান্থলি আপনার সেল হয় 70-80 লাখ টাকা। 70-80 লাখ টাকা সেল হলে কত পার্সেন্ট লাভ থাকে আপনার? সেটা ভেরিয়েশন করে, ভেরিয়েশন করে। 5% থেকে 11-12%। ওকে, 3 জন মাত্র এমপ্লয়ি, সাথে উনি 4 জন, এবং ওনার প্রতিষ্ঠানের এখন অ্যাসেট বা ওনার ক্যাশ 3 কোটি টাকা। সেইটা 25 টাকা থেকে শুরু হয়েছে। ঘটনা এখানে না, ঘটনা আরও সামনে। সেটা হচ্ছে আপনি আর ভবিষ্যতে কি করতে চান সেটা বলেন। হ্যাঁ, ফার্স্ট লেভেলে আমি 500 জন মানুষের কর্মসংস্থান করতে চাই। সেটা হচ্ছে আমি একটা ফ্যাক্টরি করতে চাই, যদিও আমার ক্যাপাসিটি নাই এখন, কিন্তু আমার ইচ্ছা। কি ধরনের ফ্যাক্টরি? ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি? হ্যাঁ, ফেব্রিক্স তৈরি করব। ও ফেব্রিক্স তৈরি করার দিকে হ্যাঁ আপনারা হ্যাঁ, চিন্তা তৈরি ভাবনা করা করছেন। ফ্যাক্টরি। সো কারণ ফেব্রিক্স তো এখন দিচ্ছে, সো ওর হাতে ক্লায়েন্টই আছে। ক্লায়েন্ট আছে। সো নিজে যদি এখন একটা ফ্যাক্টরি দিয়ে ফেলতে পারে ফেব্রিক্স তৈরি করে, তাহলে তো সেটা ওই জায়গাটাই উনি, এটার কিন্তু অফুরন্ত সম্ভাবনা। কারণ শুধু ফেব্রিক্স তৈরি করা না, উনি কিন্তু ওই শোরুমে গিয়ে দেখে আসছে যে প্যান্ট কয় টাকা বিক্রি হচ্ছে। সো ভবিষ্যতে যদি প্যান্টেরও ব্র্যান্ড দাঁড় করায় দেয়। না না, সেটা আমার প্ল্যান আছে। আমার এক ফ্রেন্ড, সে মালয়েশিয়া গেছে গত এক মাস আগে, তো ও অর্ডার নিয়ে আসছে ওখান থেকে। নেক্সট টাইম ওর সাথে যাওয়ার প্ল্যান আছে। হ্যাঁ, আমাদের দেশে যেমন মনে করেন যে কাপড় হচ্ছে, মানুষ পরার মতো লোক নেই। ওই সব দেশে চাহিদা অনেক, প্যান্ট নিয়ে গেলে সেল হয়। জি, ফ্যাক্ট হচ্ছে কি, মানে ওর 31 বছর না আপনার বয়স বলছিলেন? 33 বছর বয়সের জীবনে কোথায় পৌঁছেছে এবং অভিজ্ঞতার সম্ভাবনার জায়গাটা কোথায় আল্লাহ ভালো জানেন, তিনি ইলমুল গায়েব, কোথায় নেবেন আমাদেরকে। কিন্তু ওনার সামনে তো অবারিত সম্ভাবনা, রাইট? ওনার যে এক্সপার্টিস, ওনার যে অভিজ্ঞতা, দেখেন উনি কিন্তু এসএসসিতে খুব ভালো একটা রেজাল্ট করতে পারে নাই, যে কারণে উনি কলেজে গেলেন না, উনি কোনো রকম টেক্সটাইলে আসলেন। তাও বলতে গেলে যে কারো একটা পরামর্শে উনি টেক্সটাইল সম্পর্কে কোনো কিছু জানতেন না, অ্যান্ড উনি যেখানেই গেছেন সেখানেই ধান্দা করেছেন। ইন এ গুড ওয়ার্ড, আমি যদি বলি ধান্দা শব্দটা যদি ভালো অর্থে বলি, সব জায়গায় গিয়ে ধান্দা করেছে যে এখান থেকে আমি বেস্ট আউটপুটটা কীভাবে বের করবো। সো উনি টেক্সটাইলে পড়েছেন, টেক্সটাইলে কাজ করেছেন, ওখান থেকেও চিন্তাভাবনা হয়েছে ফাইন, এখান থেকে আমি কীভাবে বিজনেস বের করবো। সো এই বিজনেসটা সামহাও ওনার ব্লাডে ছিল, ওনার ব্রেনে ছিল, এবং এটাকে স্পার্ক করে গেছে। আপনি দেখছেন 3 কোটি, আমি দেখছি 300 কোটি বা 3000 কোটির সম্ভাবনা। কজ আমি কিন্তু ব্র্যান্ডিং বাংলাদেশে আরও বেশ কিছু, বিশেষ করে গার্মেন্টস লাইনে কাজ করেন, এদেরকে নিয়ে আসছি। আপনারা ব্লু ড্রিমের গল্পটা যদি জানেন, আমি একটা ব্র্যান্ডের গল্প বললাম এখানে, সোহাগ ভাইয়ের গল্প, ওটা যদি আপনারা শুনে থাকেন, আপনি শুনছেন নাকি? আমি ব্লুডিং অফিসে গেছি, তাহলে মিটিং করছি। দেখেন ওনারা কোথায় পৌঁছে গেছে। উনি কিন্তু সামান্য ফুটপাতে বিক্রি করতো, ভ্যানের উপরে কাপড় দিয়ে বিক্রি করতো। ওনার আজকে কয়েকশো আউটলেট, দেশে এবং দেশের বাইরে, হাজার হাজার কোটি টাকা এক্সেল হয়। সো উনি সেই লাইনে আগাচ্ছে। সো ফ্যাক্ট হচ্ছে যে মানে এই ধান্দাগুলা থাকা জীবনে খুব প্রয়োজন, এবং ধান্দার প্রয়োজন আছে। যদি আপনি পজিটিভ ওয়েতে করেন, তাহলে এগুলো আপনাকে অন্য লেভেলে নিয়ে যাবে। আপনাকে যদি এখন চাকরি অফার করে, ধরেন মাসে 5 লাখ টাকা স্যালারি দেবে, আপনি করবেন? না না না, চাকরি মানে আমি করবোই না, চাকরি করবো না। সো আমাদের দেশে এরকম ছেলেপিলের দরকার বেশি। আমরা চাই আমাদের ব্র্যান্ডিং বাংলাদেশ আপনাকে ইন্সপায়ার করুক। আপনি যেই লেভেলের শিক্ষিত হন না কেন, আপনি কোনো রকম একাডেমিক্যালি ভালো করতে পারছেন না মানে এরকম না যে আপনার জীবনে আপনি একটা বিশাল জায়গায় যেতে পারবেন না। সো আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন, তত বেশি বেটার রেজাল্ট পাবেন। এবং ব্যবসার চেয়ে বড় রুটি রুজির জায়গা নাই। রিস্ক অবশ্যই আছে, কিন্তু আপনি যত আগে শুরু করবেন, তত বেশি রিস্ককে আপনি ফেস করতে পারবেন, তত বেশি স্ট্রংলি আপনি জিনিসগুলোকে ওভারকাম করতে পারবেন। সো গুড লাক। আজকের ব্র্যান্ডিং বাংলাদেশ আমি মনে করি আপনার পাশের বাড়ির একটা ছেলের গল্প, এবং এটা আপনার জন্য খুব কঠিন কোনো গল্প না। আপনার গল্প শুনতে চাই খুব শীঘ্রই। ভালো থাকুন। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।